আচ্ছা, ভাষা কিন্তু নিজেকে সবসময় আরও ছোট করে আরও সুন্দরভাবে প্রকাশ করতে ভালোবাসে। আজকের এই বিশ্লেষণে আমরা ভাষার ঠিক সেই ক্ষমতাটাকেই জানার চেষ্টা করব, যেটা প্রায় সব ভাষার মধ্যেই লুকিয়ে থাকে। চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন আমরা ইংরেজিতে আ ব্রাশ ফর টিথ না বলে এক কথায় টুথব্রাশ কেন বলি? উত্তরটা কিন্তু খুবই সহজ, কারণ এটা বলতে সুবিধা, শুনতেও ভালো লাগে, আর অনেক তাড়াতাড়ি মনের ভাব প্রকাশ করা যায়। ভাষার এটা একটা দারুণ কৌশল, তাই না? আর ঠিক এই একই যুক্তি কিন্তু আমাদের বাংলা ভাষাতেও কাজ করে। আমরা সচরাচর রাজার পুত্র না বলে বলি রাজপুত্র। দুটো আলাদা ভাষায় এই যে একই রকম একটা প্রবণতা, এটাই কিন্তু প্রমাণ করে যে ভাষা সবসময় সহজ আর সুন্দর হতে চায়। ভাষার এই যে স্মার্ট হয়ে ওঠার কৌশল, তারই একটা খুব সুন্দর ব্যাকরণগত নাম আছে, আর সেটা হলো সমাস। এটা আসলে কঠিন কোনো নিয়ম নয়, বরং ভাষার ভেতরের একটা অসাধারণ কৌশল, যা শব্দকে ছোট করে আরও আকর্ষণীয় করে তোলে। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? আমরা সমাসের একদম মূল গঠন থেকে শুরু করব, তারপর দেখব এর ৬টা প্রধান প্রকারভেদ কি, আর সেগুলোকে চেনার সহজ উপায়গুলো নিয়েও আলোচনা করব। আর সবশেষে আমরা দেখব সমাস কিভাবে ভাষাকে আরও সুন্দর আর শৈল্পিক করে তোলে। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সমাস আসলে কিভাবে কাজ করে? এর মূল ভিত্তিটা ঠিক কি? একদম সহজ করে বললে, সমাস হলো এমন একটা প্রক্রিয়া যেখানে দুই বা তার বেশি সম্পর্কযুক্ত শব্দ একসঙ্গে জুড়ে গিয়ে একটা একেবারে নতুন শব্দ তৈরি করে। এর প্রধান উদ্দেশ্যই হল ভাষাকে সংক্ষিপ্ত আর সহজবোধ্য করা। এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন তো একটা শব্দকে কিভাবে ভাঙা হচ্ছে। সিংহাসন, এটা হলো আমাদের চূড়ান্ত শব্দ বা সমস্ত পদ। যখন আমরা এটাকে বিশ্লেষণ করছি, তখন পাচ্ছি সিংহ চিহ্নিত আসন, আর এটাই হলো ব্যাসবাক্য। আর যে মূল শব্দগুলো দিয়ে এটা তৈরি, মানে সিংহ আর আসন, এগুলোকে বলা হয় সমসমান পদ। খুবই গোছানো একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি। বাংলায় প্রধানত যে ৬ প্রকার সমাস ব্যবহার হয়, সেগুলোকে আমরা ইংরেজি গ্রামারের কিছু ধারণার সাথে তুলনা করে বোঝার চেষ্টা করব। বাংলা ব্যাকরণে সমাসকে মূলত ৬টা প্রধান ভাগে ভাগ করা হয়। চলুন এই ৬ প্রকার সমাসের সাথে পরিচিত হওয়া যাক, আর দেখি ইংরেজি ব্যাকরণের সাথে এদের মিলগুলো ঠিক কোথায়। প্রথমেই আসছে দ্বন্দ্ব সমাস। এখানে কিন্তু কেউ বড় বা ছোট নয়, মানে দুটো পদেরই সমান গুরুত্ব থাকে। যেমন ধরুন মা বাবা শব্দটা, এখানে মা এবং বাবা দুজনেরই সমান প্রাধান্য। ইংরেজিতে এর কাছাকাছি উদাহরণ হতে পারে বিটার সুইট, যেখানে বিটার এবং সুইট দুটো ভাবই সমানভাবে উপস্থিত। এরপর হলো তৎপুরুষ সমাস। এখানে খেলাটা একটু ঘুরে যায়, মানে ফোকাসটা থাকে দ্বিতীয় বা পরের পদটির উপর। যেমন দেশ সেবা বলতে আমরা আসলে সেবাকেই বোঝাই। ঠিক যেমন ইংরেজিতে বাস স্টপ বলতে আসল জিনিসটা হলো স্টপ, বাস শব্দটা শুধু তাকে নির্দিষ্ট করে দিচ্ছে। বহুব্রীহি সমাসটা আমার মতে সবচেয়ে মজার, কারণ এখানে একটা টুইস্ট আছে। যে শব্দগুলো জোড়া লাগে, নতুন শব্দটি তাদের কাউকেই বোঝায় না, বরং সম্পূর্ণ নতুন তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন দশানন, এর মানে কিন্তু দশ বা আনন নয়, এর মানে হলো রাবণ। ইংরেজিতে যেমন পিক পকেট শব্দটা পকেট বা পকেট তোলার কাজকে বোঝায় না, বোঝায় সেই লোকটাকে যে এই কাজটা করে। দ্বিগু সমাস চেনা তো সবচেয়ে সহজ। এর একটাই ক্লু, শুরুতে সবসময় একটা সংখ্যা থাকবে, আর পুরো শব্দটা একটা সমষ্টি বা কালেকশন বোঝাবে। যেমন ত্রিকাল মানে হলো 3টি কালের সমষ্টি। ইংরেজি থ্রি হুইলারের মতোই সহজবোধ্য, তাই না? কর্মধারয় সমাসে আমরা একটা বিশেষণ আর একটা বিশেষে মধ্যে সুন্দর একটা সম্পর্ক দেখতে পাই। যেমন নীলপদ্ম শব্দে পদ্ম হল বিশেষ্য আর নীল হল তার বিশেষণ। এটা অনেকটা ইংরেজি ডিপ সিডেডের মতো, যেখানে দুটো শব্দ মিলে একটা নতুন বর্ণনামূলক অর্থ তৈরি করছে। আর সব শেষে অব্যয়ীভাব সমাস। এর মূল শক্তিটা লুকিয়ে থাকে শব্দের একদম শুরুতে, একটা উপসর্গ বা অব্যয়ের মধ্যে। যেমন আমরণ শব্দে আ উপসর্গটি পর্যন্ত অর্থ প্রকাশ করছে। ইংরেজিতে যেমন ওভার উপসর্গটা ওভারসি বা ওভারলুকের মতো শব্দের নতুন অর্থ তৈরি করে, ব্যাপারটা ঠিক তেমনই। বাহ,
আমরা তো 6 রকমের সমাজ সম্পর্কে জেনে নিলাম, কিন্তু কথা হলো এগুলোকে বাস্তবে চিনব কিভাবে? চলুন এর জন্য একটা সহজ টুলকিট তৈরি করে ফেলি। তাহলে আসল প্রশ্নটা হলো, এগুলোকে আমরা চিনব কিভাবে? চলুন এর জন্য একটা চটজলদি রেফারেন্স গাইড বানিয়ে ফেলি, যেটা দিয়ে খুব সহজেই যে কোনো সমাজ চেনা যাবে। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা জমি করা আছে। দ্বন্দ্ব মানেই দুটো পদের সমান গুরুত্ব, তৎপুরুষের দ্বিতীয় পদই প্রধান, বহুব্রীহি মানেই নতুন কোনো অর্থ, দ্বিগ মানে সংখ্যা, কর্মধারায় হলো বিশেষণ আর বিশেষ্যের খেলা, আর অব্যয়ীভাবের শক্তিটা লুকিয়ে আছে তার শুরুর উপসর্গে। এটা মাথায় রাখলে সমাস চেনাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমরা তো সমাসের গ্রামার নিয়ম কানুনগুলো দেখলাম, কিন্তু ব্যাপারটা শুধু নিয়মের মধ্যে আটকে নেই। আসুন দেখি সমাস কীভাবে ভাষাকে একটা শৈল্পিক রূপ দেয়। তাহলে শেষ পর্যন্ত এই সমাস কেন এত জরুরি? দেখুন, এটা ভাষাকে ছোট করে, শব্দকে শুনতে মিষ্টি করে তোলে, আর ভাষায় এক ধরনের সৌন্দর্য যোগ করে। এক কথায় বলতে গেলে সমাস হল ভাষার ভেতরে নতুন নতুন শব্দ তৈরির একটা ক্রিয়েটিভ ইঞ্জিন। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আপনাদের জীবনে শোনা বা পড়া সবচেয়ে সুন্দর সমাসবদ্ধ শব্দ কোনটা? সেটা নীলকণ্ঠ হোক, মেঘদূত হোক বা অন্য কিছু। একটু ভেবে দেখুন, আমাদের চারপাশেই কিন্তু শব্দরা নীরবে শিল্প তৈরি করে চলেছে।